সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহ পাকের রাব্বুল আলামিনের অশেষ রহমতে তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো এবং বাসায় অবস্থান করে নিরাপদে থাকার চেষ্টা করছো। তো অনেকদিন ধরেই আসলে গত বছর তোমাদের ক্লাসগুলোই টানা নেওয়া হয়েছে, জানি না কতটুকু তোমরা সেগুলি আত্মস্থ করেছো। তো সেই ধারাবাহিকতায় আসলে ক্লাসগুলি, যে অধ্যায়গুলি ছিল টোটালি মোটামুটি আমার কাছে কমপ্লিট হয়ে গিয়েছে তোমাদের অধ্যায়গুলি। তো তোমরা, আমার জানা মতে তোমরা সবাই জানো যে তোমাদের রিসেন্ট একটা সিদ্ধান্ত গৃহীত হয়েছে আমাদের, যে একটা শর্ট সিলেবাসের আওতায় তোমাদের পরীক্ষা হবে। সম্ভবত সেটি জুলাই মাসে হতে পারে। তো সেক্ষেত্রে আমি 4টি অধ্যায় তোমাদের জন্য সিলেকশন করেছি। তার মধ্যে একটি হচ্ছে অর্থের সময় মূল্য, তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য, চতুর্থ অধ্যায় ঝুঁকি অনিশ্চয়তা, পঞ্চম অধ্যায় হচ্ছে মূলধনী আয় ব্যয় প্রাক্কলন, আর সপ্তম অধ্যায় শেয়ার বন্ড ডিবেঞ্চার। ঠিক আছে, এই 4টি অধ্যায় আমি সিলেক্ট করেছি। তার মধ্যে যে অধ্যায়টি আজকে আলোচনা করব সেটি হচ্ছে যে অর্থের সময় মূল্য। তোমরা জানো যে এটা খুবই ভেরি একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এসএসসি পরীক্ষার যদি কথা আমি বলি, কারণ আমি আসলে তো মেনলি তোমাদেরকে ক্লাসেও যখন পড়িয়েছি, আমি সবসময় কিন্তু তোমাদেরকে একটি কথাই বলেছি যে পড়াশোনা করতে হবে এসএসসিকে টার্গেটে রেখে। ঠিক আছে, তাহলে যে মাঝখানে যে স্কুলে যে পরীক্ষাগুলি হয় আমাদের, সেগুলি কিন্তু অটোমেটিক্যালি আমাদের সেগুলি কমপ্লিট হয়ে যায়। আমি যদি এসএসসিকে মেইনলি টার্গেট করে রাখি, তো এসএসসিতে এই চ্যাপ্টারটি ছাড়া কিন্তু প্রশ্ন হয় না। এটা তোমরাও জানো, আমিও জানি, আমি ক্লাস 8-এ বারবার বলেছি এটি খুবই ইম্পর্ট্যান্ট একটি চ্যাপ্টার। এবং আমি তোমাদেরকে এটি যখন স্কুল কলেজ খোলা ছিল তখনও খুব সুন্দর মতো বুঝিয়ে দিয়েছি। তারপর গত বছর অনলাইন ক্লাস যখন থেকে শুরু হয়েছে তখনও বুঝিয়ে দিয়েছি। এরপরও আমি ব্রিফলি আঁকার চেষ্টা করব তোমাদেরকে জিনিসগুলি মেমোরাইজ করার, যাতে তোমরা জিনিসগুলি আবারও সুন্দর করে আমার সাথে আমার লেকচারটি সামনে নিয়ে ভালো করে জিনিসগুলো আবার রিভাইজ করতে পারো। তো ঠিক আছে, আর কথা না বাড়িয়ে তাহলে আমরা আমাদের মূল ক্লাসে চলো প্রবেশ করি। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই আলোচনা করব, যেহেতু চ্যাপ্টারটি অর্থের সময় মূল্য, তাহলে আমরা প্রথমেই জানবো যে অর্থের সময় মূল্য কী। তোমরা দেখতে পাচ্ছ যে আমি বোর্ডে লিখে রেখেছি যে আজকে আমি কী কী আলোচনার বিষয়বস্তু হিসেবে রেখে দিয়েছি। অর্থের সময় মূল্য কী, সুযোগ ব্যয় কী, অর্থের সময় মূল্য বের করার যে সূত্রগুলি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। এরপরে একটু আলোচনা করব যে সরল সুদ কী, চক্রবৃদ্ধি সুদ কী। ঠিক আছে, তো প্রথমেই আলোচনা করব হচ্ছে অর্থের সময় মূল্য কী। এমনিতেই তোমার অর্থের সময় মূল্য বলতে যেটা বোঝানো হয়ে থাকে যে সময়ের সাথে সাথে অর্থের অর্থের মূল্য যে পরিবর্তিত হয়, ঠিক আছে, সময়ের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তিত হওয়াটাকেই বলা হয় অর্থের সময় মূল্য। ঠিক আছে, আর অর্থের সময় মূল্যটা আসলে মূল্যের ক্ষেত্রে আসলে মূলত ওই যেটা বিবেচনা করা হয়ে থাকে সেটা হচ্ছে সুদের হারটা। আর অর্থের সাথে সাথে কিন্তু সুদের পার্সেন্টেজ বা সুদের হারটা আর অর্থের সময় মূল্যটা যে পরিবর্তিত হয় সেটা কারণটা হচ্ছে সুদের হারের কারণে পরিবর্তিত হয়ে থাকে। ঠিক আছে, একটা উদাহরণ, একটা বইও আছে, তারপরেও আমি তোমাদেরকে একটু সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যেমন অবশ্যই কিন্তু আমি যদি আজকে 1 টাকা রেখে দিই, আমি যদি আজকে একটা 100 টাকার নোট ফেলায় রাখি, 5 বছর পরে সে 100 টাকার মূল্য 100 টাকা আর আজকের 100 টাকা কিন্তু কখনোই সমান মূল্য বহন করবে না। এখনকার 100 টাকাটাই বরং অধিকতর মূল্যবান। কে জানি যে এই আজকের 100 টাকার মূল্য আর 5 বছর পরে, ঠিক আছে, তুমি হয়তো যেভাবে জিনিসের দামপত্র বাড়তেছে, কাজে আজকে 100 টাকা দিয়ে তুমি যে জিনিসটা ক্রয় করতে পারছো, ওই 100 টাকা দিয়েই যে তুমি ওই জিনিসটা আজ থেকে 5 বছর পর ক্রয় করতে পারবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে যে অর্থের সাথে সাথে 100 টাকা নোটটা কিন্তু ঠিকই আছে, টাকা 100 ঠিকই আছে, কিন্তু সময়ের সাথে সাথে অর্থের মূল্যটা পরিবর্তিত হয়ে গিয়েছে। ঠিক আছে, আরও একটা জিনিস, আরও একটা উদাহরণ দেওয়া যায় যে মনে করো যে সোনালী ব্যাংকে আমি যদি বা তুমি যদি এখন 100 টাকা জমা রাখো, তবে আগামী বছর ব্যাংক তোমাকে দেবে হচ্ছে 110 টাকা। কেমন করে? আমি যে 100 টাকা রাখছি সেই জন্য ব্যাংক আমাকে 10% সুদ দেবে, আর ব্যাংক আমাকে সুদ দেবে জন্যই কিন্তু আমি ব্যাংকে টাকাটা রেখে দিচ্ছি, কারণ আমি ব্যাংক থেকে একটা ইন্টারেস্ট পাবো। তাহলে যখন আমি ব্যাংক থেকে টাকাটা পাবো, আমি টাকা রেখেছি 100, আসল হচ্ছে 100 টাকা, আর যখন পাবো তখন
10% সুদ দিবে, সেটা যোগ হবে, অর্থাৎ সুদ আসল সহ আমি পাবো। তো 100 টাকার সাথে 10% যোগ করলে হয় 110 টাকা। এভাবেই হচ্ছে এই 110 টাকা আমি পাবো হচ্ছে সোনালী ব্যাংক থেকে আগামী বছর। ঠিক আছে, তাহলে আগামী বছর 110 টাকা অর্থের সময় মূল্য অনুযায়ী সমান মূল্য হবে। তাহলে আজকের একশো টাকা, যে 100 টাকা আমি রেখে দিলাম, সেটা 1 বছর পর আমাকে যখন ব্যাংক 10% সুদ সহ, যে আমাকে সুদ আসল সহ যে মোট টাকাটা দেবে ওটাই, তাহলে আজকের 100 টাকা 1 বছর পর 110 টাকার সমান। ঠিক আছে, তাহলে কি অর্থের সাথে সাথে অর্থের সময় মূল্যটা কি হলো, পরিবর্তিত হয়ে গেল। এটাই হচ্ছে আসলে মূলত অর্থের সময় মূল্য। এরপরে আসে সুযোগ ব্যয় কি। সুযোগ ব্যয় আমি বলেছিলাম, এটা আমি সহজ করে বলি যে আমি একটি গ্রহণ করব, আমার কাছে দুটি অপশন আছে, সেক্ষেত্রে আমাকে কোন অপশনটা গ্রহণ করাটা যুক্তিযুক্ত হবে সেটাকে আমাকে গ্রহণ করতে হবে, তার বিনিময়ে অবশ্যই আমাকে একটা অপশনকে ছেড়ে দিতে হবে, ত্যাগ করতে হবে। তাহলে কোনো একটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করলে অন্য কোনো প্রকল্পে অর্থ বিনিয়োগের সুযোগকে ত্যাগ করাকেই বলা হয় সুযোগ ব্যয়। ঠিক আছে, যেমন আমার এলাকায় জমির মূল্য 10 বছরে দ্বিগুণ হচ্ছে, পক্ষান্তরে সোনালী ব্যাংকে সঞ্চয় হিসাবে সুদের হার ধরা যাক 8%। তাহলে জমি কিনে সোনালী ব্যাংকে টাকা রাখা যাবে না, আর যদি তাহলে জমি ক্রয়ের সুযোগ বা এক্ষেত্রে হচ্ছে 8%। জমি যদি কিনতে চায় তাহলে কিন্তু সোনালী ব্যাংকে টাকা রাখা যাবে না। তাহলে যেমন জমি ক্রয়ের সুযোগ বা এক্ষেত্রে 8%, কারণ ওই যে আমি যে সোনালী ব্যাংকে রেখে দিলে আমি যে 8% সুদ পেতাম, তাহলে আমি যদি জমি ক্রয় করি তাহলে জমি ক্রয়ের সুযোগ পাই, অর্থাৎ 1 টাকা ত্যাগ করতেছে আমি, 1 টাকা কিন্তু অর্থের সময় মূল্য কী করে, সুদের হার নিয়ে কাজ করে। অর্থের সময় মূল্যের কারণটাই হচ্ছে মূলত সুদের হার। তাহলে ওই সুদের হারটা, ওই 8% সুদের হারটা আমি জমির ক্ষেত্রে যাতে উসুল হয় সে কাজটা আমাকে মাথায় চিন্তা রেখে দিতে হবে, যেহেতু আমি সোনালী ব্যাংকে রাখলাম না। তাহলে এই যে 1 টাকা আমি গ্রহণ করলাম আর 1 টাকা আমি ত্যাগ করে দিলাম, এটাই হচ্ছে সুযোগ ব্যয়। এরপরে আসো, আমি বোর্ডে তোমাদেরকে অর্থের সময়মূল্য বের করার সূত্রগুলি লিস্ট আকারে লিখে দেব। আচ্ছা, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে আমি লিখে রেখেছি, অর্থাৎ অর্থের সময়মূল্য বের করার যে সূত্রের কথা আমি তোমাদেরকে বললাম, সেক্ষেত্রে আমাদেরকে দুই ধরনের মূল্য বের করতে হয়, একটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য বের করতে হয়, আর একটা হচ্ছে বর্তমান মূল্য বের করতে হয়। তো এখানে এফভি সমান সমান হচ্ছে ফিউচার ভ্যালু, বর্তমান মূল্য। তো ভবিষ্যৎ মূল্য বের করা হচ্ছে দুই ধরনের সূত্র। একটা হচ্ছে বছরে একবার যখন আমি ভবিষ্যৎ মূল্যটা বের করব, তখন সূত্র হচ্ছে পিভি ইন্টু 1+i⁴n। আর যখন বছরে একাধিকবার আমি ভবিষ্যৎ মূল্য বের করব, অর্থাৎ চক্রবৃদ্ধি হারে, যেটা বছরে একবার যেটা সেটা সরল সুদের ক্ষেত্রে বলা হচ্ছে, আর বছরে একবার যেটা সেটা সরল সুদের ক্ষেত্রে বলা হচ্ছে, আর বছরে একাধিকবার যেটা সেটা হচ্ছে তোমার চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে বলা হচ্ছে। আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে ফিউচার ভ্যালু বের করার সূত্র হচ্ছে পিভি ইন্টু 1+i/m/m। এই m/n মানেটা হচ্ছে, n মানে একটু বলে দিই, পিভি তো বর্তমান মূল্য, ঠিক আছে, 1 হচ্ছে সূত্রের 1, প্লাস i হচ্ছে ইন্টারেস্ট, m দ্বারা বার প্রকাশ করা হয়, হ্যাঁ, আর n হচ্ছে বছর। আমি তোমাদেরকে বারগুলি একটু পরে লিখে দেবো, যদিও আমি ক্লাসে এগুলি নিয়ে বলেছিলাম, বা এর আগেও ক্লাসেও আমি বলেছিলাম m দ্বারা বার প্রকাশ করা হয়, অর্থাৎ বছরে যখন 2 বার, ঠিক আছে, তখন বা 6 মাস অন্তর অন্তর, তখন এর মান হচ্ছে, এগুলো আমি পরে লিখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তার আগে আমি এবারে আলোচনা করব হচ্ছে পিভি নিয়ে, অর্থাৎ বর্তমান মূল্য বের করার পদ্ধতি নিয়ে। তো পিভি সমান সমান হচ্ছে উল্টাটা, ফিউচার ভ্যালু ডিভাইডেড 1+i⁴n। এটা বছরে একবার বর্তমান মূল্য বের করার সূত্র, আর বছরে একাধিকবার বর্তমান মূল্য বের করার সূত্র হচ্ছে ওই মানে এফভির মতোই, এফভি সমান সমান হচ্ছে 1+i/m, আর উপরে হচ্ছে m/n। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে হচ্ছে m দ্বারা যে বারগুলি প্রকাশ করা হয় সেটি নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ যে যখন আমি লিখেছি, যখন বার্ষিক সুদের হার বলা থাকবে তখন বছরে একবার পিভি/এফভি নির্ধারণ করতে হয়। ঠিক আছে, বছরে যখন অঙ্কের মধ্যে দেখবা যে বার্ষিক কথা লেখা আছে, তখনই কিন্তু ওই সূত্রটি হবে, এফভি বলো পিভির বলো, যে একবারের কথা যেটা আমি বললাম, অর্থাৎ এফভি সমান সমান 1+i⁴n, আর পিভি সমান সমান হচ্ছে এফভি ডিভাইডেড 1+i⁴n। যখন বার্ষিক সুদের হার বলা থাকবে তখন এই সূত্র দুটি অ্যাপ্লাই হবে। আর যখন চক্রবৃদ্ধির কথা বলা হবে, অর্থাৎ i/m/m/n এইরকম টাইপের যখন চলে আসবে, মানে তখন দেখবা যে প্রশ্নের মধ্যে কিন্তু লেখা আছে যে মাসিক সুদের হার, তো ত্রৈমাসিক এরকম কথা লেখা থাকে, তখন তোমাকে
ওই সূত্রে ফেলাইতে হবে। অর্থাৎ কোন সূত্রটি ফেলাইতে হবে, যে এফবির ক্ষেত্রে সমান যদি আমি বলি যে পিভি ইন্টু 1 + i ডিভাইড বাই এম টু দি পাওয়ার এম ইন্টু এন, এম ইন্টু এন, এই ক্ষেত্রে ফেলাইতে হবে। সেক্ষেত্রে মাসিক যখন বলা থাকবে অঙ্কের মধ্যে তখন এম এর মানটা হচ্ছে 12, ত্রৈমাসিক বলা থাকবে তখন এম এর মান 4, যখন ষান্মাসিক বলা থাকবে তখন এম এর মান 2, তারপর আরও আছে এরকম, যখন তোমার 4 মাস অন্তর অন্তর বলা থাকবে তখন এম এর মান 3, যখন এমনও আছে যখন 2 মাস অন্তর অন্তর লেখা থাকবে তখন এম এর মান 6। কারণ হচ্ছে 2 মাস অন্তর অন্তর মানে কি, তাহলে বছরে 6 বার চক্রবৃদ্ধি হবে। ষান্মাসিক মানে 6 মাস অন্তর অন্তর, বছরে 2 বার চক্রবৃদ্ধি হচ্ছে। ত্রৈমাসিক মানে 3 মাস অন্তর অন্তর, বছরে 4 বার চক্রবৃদ্ধি হচ্ছে। তোমাকে এইভাবে জিনিসগুলা সাজায় নিতে হবে। আর মাসিক মানে বছরে মাসে 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 প্রতি মাসে মাসে চক্রবৃদ্ধি হচ্ছে। তো এই হচ্ছে এম এর মান বের করার কথাগুলি আমি বলে দিলাম। এরপরে আমি যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সরল সুদ, অর্থাৎ যে সুদ বছরে একবারই হচ্ছে সুদের হার বের করা হয়, হ্যাঁ, যেটা বার্ষিক সুদ, যেটা আমি বোর্ডে লিখে রেখেছি, এটা হচ্ছে তোমার সরল সুদ বলা হয়। আর চক্রবৃদ্ধি সুদ হচ্ছে যে সুদ বছরে একাধিকবার গণনা করা হয়, ঠিক আছে, যেমন যে আমি লিখি যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিন্তু এম এর মানটা চলে আসে, তাকেই বলা হচ্ছে। অর্থাৎ যে সুদ বছরে একাধিকবার গণনা করা হয়, অর্থাৎ সুদ আসল সহ গণনা করা হয়। বার্ষিক সুদের ক্ষেত্রে কিন্তু, সরল সুদের ক্ষেত্রে কিন্তু বছরে একবার জন্য ওটা বার্ষিক সুদ একবারই, আর সরল সুদের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে বছরে একাধিকবার, এবং এটাকে কি বলবো, বার্ষিক যেটা তোমার বছরে সরল সুদ সেখানে আসলটাকে নিয়েই কাজ করা হয়, ঠিক আছে। আর এখানে যেহেতু 2 মাস অন্তর অন্তর বা 4 মাস অন্তর অন্তর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, সেক্ষেত্রে হচ্ছে তোমার কি করা হচ্ছে, সুদ আসল, অর্থাৎ মনে করো যে 3 মাস আগে আমি একবার চক্রবৃদ্ধি কেটেছি, তখন তোমার আসলটা যেটা হবে, তখন মনে করো যে আমার 100 টাকা, 3 মাস পর 110 টাকা হবে, 10% সুদ ধরা হয়েছে, 3 মাস অন্তর অন্তর 10% সুদে টাকাটা কাটা হবে। তো সেক্ষেত্রে 100 টাকা দেয়, তখন সুদাসুল, ওই সুদাসুলটা যোগ করে নিয়ে, অর্থাৎ 110 টাকাকেই নিয়ে পরের ক্ষেত্রে তুমি যখন যাবা তখন ওই 110 টাকাকে সুদাসুল সহ পরের 10%টা আবার কাটতে হবে। তো ঠিক আছে, এটা আসলে অঙ্ক করতে গেলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আগামী দিন আমি একদম টোটালি অঙ্কে চলে যাব। তোমাদের কাজ যেটি হচ্ছে সেটা হচ্ছে অর্থের সময় মূল্য কী, সুযোগ ব্যয় কী, সরল সুদ কী, চক্রবৃদ্ধি সুদ কী, এবং সাথে যে আমি এই সূত্রগুলি এবং এই যে এম এর মানগুলি আমি দিলাম, এগুলো ক্লিয়ার হয়ে নিবা। এবং বাকি যখন আমি তোমাদেরকে অঙ্ক করাবো তখন অঙ্ক করাতে গিয়ে তোমাদেরকে আমি আবারও হচ্ছে ডিটেলস আকারে এই কথাগুলি আমি আবারও আলোচনা করব, তখন তোমাদের জন্য ব্যাপারগুলি ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। আমি আবারও বলছি, আগামী ক্লাস করার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে, এবং আগামী ক্লাস করার আমন্ত্রণ শুধু জানাচ্ছি না, শুধু ক্লাস করলেই হবে না, তার সাথে কিন্তু সূত্রগুলি মুখস্থ না করে যদি মানে ঠোঁটস্থ কণ্ঠস্থ না করে এসে যদি তুমি ক্লাসে জয়েন করো, তাহলে কিন্তু তুমি কিছুই বুঝবে না আমার ক্লাসের। সেই জন্য আমি যেগুলি বললাম সেগুলো পড়ে এসে ক্লাসে জয়েন করলে তোমার জন্য ক্লাসটি ইজি হয়ে যাবে। তো আগামী ক্লাস করার আমন্ত্রণ জন্য আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।